বাউল ভাই, আপনার কাছে যেতে চাই। আপনি দেখলেন যে গত কয়েকদিন অর্থাৎ বুধবার থেকে গত 2 দিন ধরেই উত্তপ্ত পার্বত্য 3 জেলা পাহাড়ি বাঙালি সংঘর্ষ হয়েছে, সেখানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে এবং তার প্রতিবাদে দুই পক্ষই সেখানে অবরোধের ডাক দিয়েছে। সরকারের পক্ষ থেকেও 144 ধারা যারাই ছিল সেটি অবশ্যই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। হঠাৎ অশান্ত হলো কেন পাহাড়ি জনপদ? শোনেন, আজকে একজন উপদেষ্টা, একটা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আজকে একজন উপদেষ্টা, অর্থ উপদেষ্টা সম্ভবত, উনি বলেছেন যে পাহাড়ের ইন্ধনের পেছনে দেশি এবং বিদেশি শক্তির ইন্ধন আছে। এই অঞ্চলকে নিয়ে খেলা অনেক পুরনো। আমাদের যে 3টি পার্বত্য জেলা, খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবন, অপার সম্ভাবনার লীলাভূমি। যারা গিয়েছেন তারা দেখতে পারবেন। তবে পাহাড়ের গভীরে যদি আপনি না যান, এর রুটে যদি আপনি না যেয়ে 3 জেলা আপনি দেখে চলে আসলে একটু বুঝতে পারবেন না এখানকার ভূ প্রকৃতি, প্রাকৃতিক বাস্তবতা, কি চমৎকার নিসর্গ। এই অঞ্চলকে কেন্দ্র করে একটা চমৎকার ট্যুরিজম একটা জোন গড়ে তোলার প্রয়োজন ছিল এখানে। এটা ঠিক, পাহাড়িরা দীর্ঘদিন যে আন্দোলন করছেন, তাদের দাবির কিছু যৌক্তিকতা নিশ্চয়ই থাকতে পারে। পাহাড়ের একেবারে রুটে আপনি তাদের উন্নয়ন বৈষম্য কিছু থাকতে পারে, কিন্তু তাদের অনেক সুবিধাও কিন্তু বাঙালিদের সাথে, আর যেই সুবিধা তারা পাচ্ছেন বাঙালি যাদেরকে বলা হয় সেটেলার। আমার সংবিধানের যে মূল স্পিরিট, আপনি এদেশের নাগরিক হন, আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি বেড়াতে পারবেন, ঘুরতে পারবেন, জমি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন। কিন্তু পাহাড়ে আপনি বাঙালি হলে আপনি বাড়ি কিনতে পারবেন না, এবং কিনতে হলে আপনার সেখানকার জেলা পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে কিনতে হবে, তার পারমিশন লাগবে। তারপরে এখানে পাহাড়ের মনে করেন জেলা পরিষদ চেয়ারম্যান যে হবে, এই অঞ্চলে কিন্তু প্রচুর বাঙালি, এখন প্রচুর, প্রায় অর্ধেক 50-50 বাঙালি পাহাড়ি। আপনি সেখানকার পার্বত্য উন্নয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবেন না কোনো বাঙালি হলে, কোনো আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হতে পারবেন না আপনি, তারপরে জেলা পরিষদের চেয়ারম্যান হতে পারবেন না। এমনকি তাদের আয়ের কোনো ট্যাক্স, আপনি যদি পাহাড়ি হন, উপজাতি হন, ট্রাইবাল হন, তার আয়ের কোনো ট্যাক্স আপনার দেওয়া লাগবে না, কিন্তু বাঙালির দিতে হবে। আপনি যদি সরকারি কন্ট্রাক্টারিও করেন, দিতে পারবেন না। অনেকগুলো সুবিধা তারা ভোগ করছে। তাদের এই সমস্যা কিন্তু পুরনো। ধরেন শেখ সাহেব একবার, সন্তুল লারমার বাবা মানবেন্দ্র বোধিপ্রিয় লারমা, তাকে কিন্তু বলেছিলেন যে তোরা সব বাঙালি হয়ে যা। সমস্যা কিন্তু শেষ হয়নি, সমস্যা শান্তি চুক্তি হয়েছে, যাই হয়েছে। ওইখানে ধরেন এই কয়েকদিন আগে মামুন নামে একজন বাঙালিকে হত্যার পরে লাশ নিয়ে বাঙালিরা মিছিল করেছে। সেই মিছিলে মানে ইউপিডিএফ গুলি করেছে। তো মিছিল মিটিং করার অধিকার তো আপনার আছে। একজন মানুষ খুন হয়েছে, কিভাবে হয়েছে না হয়েছে এটা অন্য, মিছিল করলে আপনার গুলি করতে হবে। এই যে উস্কানি এবং ইন্ধন, আমার এই 1/10 ভূখণ্ড 3 জেলায় বাংলাদেশে, আমার মোট ভূখণ্ডের এই ভূখণ্ডকে নিয়ে এখানে তাদের কি কথা বললেই আপনি সেনা প্রত্যাহার করতে হবে। কি কারণে সেনা প্রত্যাহার করতে হবে? এর চারদিকে কাদের বর্ডার আছে? ভারতের একটা বিশাল অংশ, মিয়ানমারের একটা বিশাল অংশ রয়েছে। তো এই অঞ্চলগুলা এবং সঙ্গতকরণের অঞ্চলগুলো খুবই দুর্গম। পাহাড় নিয়ে যারা পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন, তারা জানবেন এই অঞ্চলের নিরাপত্তার কি কোনো প্রয়োজন নেই। এখানে অনেকগুলো সশস্ত্র উপগোষ্ঠী, জেএসএস বলেন, ইউপিডিএফ বলেন, কেএনএফ এর কয়েকদিন আগের আমরা আওয়ামী লীগের শেষ সময় আমরা দেখেছি কি ধরনের সংঘাত, সহিংসতা এবং চাঁদাবাজি। এবং আপনি যখনই চাঁদাবাজি করবেন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে যাবেন, তখনই তারা একটা ট্রাম্প কেটবে যে এখানে কি বাঙালি পাহাড়ি একটা দ্বন্দ্ব যুদ্ধ, এই যে এই বিষয়গুলা। সেই জন্যে আমার মনে হয় এই বিষয়গুলোকে সরকার, তারপর আমি বলবো যে আলোচনা, কোনো সমস্যাই আপনি যদি শক্তি প্রয়োগ করেই শেষ করতে চান, এটা শেষ হয় না। সেই জন্য আমি বলবো যে তার ওখানকার স্টেক হোল্ডার যারা রয়েছে, পাহাড়ি বাঙালি যারাই রয়েছে, তাদেরকে নিয়ে বা বিভিন্ন সমিতি বা অ্যাসোসিয়েশন যারা, তাদের নিয়ে একটা আলোচনার মাধ্যমে এই সমস্যার একটা দীর্ঘমেয়াদী সমাধান করতে হবে। কারণ এই অঞ্চলগুলো নিয়ে খেলাধুলা আছে, অনেক রকমের আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, এবং আমাদের দেশীয় চক্র, পতিত যে স্বৈরাচার, এবং তাছাড়াও এই অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করবার জন্য একটা সুগভীর ষড়যন্ত্র। আপনার দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন, বিব্রত করার জন্য একটা হতে পারে, নানান ভাবেই তো হচ্ছে। কখনো আনসার দিয়ে হচ্ছে, কখনো বিচার বিভাগ দিয়ে হচ্ছে, কখনো পল্লী বিদ্যুৎ সমিতি দিয়ে হবার চেষ্টা করা হচ্ছে, কখনো বাইতুল মোকাররমের খতিবকে দিয়ে করবার চেষ্টা করা হচ্ছে, একটা আনস্টেবল বা কখনো সংখ্যালঘু ইস্যু তুলে করা হচ্ছে, এখন পাহাড় নিয়ে করা হচ্ছে। আমি বিশ্বাস করি এটা টিকবে না, কারণ পাহাড়ের অনেক মানুষ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ভালোবাসে, অখণ্ডতাকে ভালোবাসে, এবং এই অঞ্চল নিয়ে যে ষড়যন্ত্র, এবং দেশি এবং বিদেশি, স্পষ্টতই এই ষড়যন্ত্র এখানে সাস্টেইনেবল হবে না এবং টিকবে না। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, এবং আমরা আমাদের 1 ইঞ্চি ভূমিও আমরা কোনো ষড়যন্ত্রের কাছে আমরা ছেড়ে দিতে প্রস্তুত নই। আমরা প্রস্তুত আছি, বাংলাদেশের সমস্ত মানুষ। বলবে আমি আপনার কাছে আবার আসবো। আনোয়ার হোসেন, যেটি বাবুল ভাই বললেন যে এখানে যে ষড়যন্ত্র হচ্ছে সেটি আসলে টিকবে না,
কেন এই অঞ্চল নিয়ে ষড়যন্ত্র হওয়ার শঙ্কা দেখছেন? ধন্যবাদ। আজকের এসএটিভির এই লেট এডিশনের আয়োজনে আমাদের বাবুল ভাই এবং হেলাল ভাই সহ আলোচক। বাবুল ভাই যে কথাটা বলছেন অ্যাকচুয়ালি সঠিক কথাই বলেছেন, যে আমাদের এখানে এই এতটুক একটা ভূখণ্ড, স্বাধীন একটা দেশ, এর ভিতরে এত বৈষম্য কেন থাকবে? আপনি জানেন তো যে শান্তি বাহিনী নামে একটা বিরাট অর্গানাইজেশন হয়ে গেছিল শান্তি বাহিনী নাম দিয়ে, কিন্তু সেইখানে কত অশান্তি যে ঘটছে, কত হাজার হাজার মানুষ মারা গেছে, এটা কাদের তৈরি ছিল আমরা তো জানি। এতদিন পর্যন্ত সেই শান্তি বাহিনী শান্ত ছিল, হঠাৎ করে 15 বছর 16 বছর পর এই পতিত স্বৈরাচার যখন চলে গেল, এখন আবার অশান্ত হয়ে উঠল কাদের ইঙ্গিতে? ওইখানে চলে গেলেন, যাওয়ার পরে বিভিন্নভাবে এই একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আসছে। এটা তো মূলত আসছে, তত্ত্বাবধায়কটা আসছে দীর্ঘদিনের একটা সবার আকাঙ্ক্ষা ছিল যে আমরা সঠিকভাবে ভোট প্রয়োগ করে একটা নির্বাচিত সরকার দেশ চালাবে, সেই রকম একটা পরিবেশ চাই, সেই রকম আমরা সব কিছু দেশের যেন সেই ব্যবস্থাটা থাকে। এইটা প্রথমত একটা দফাই ছিল, সেইটা কোনোভাবেই দেয় নাই, হয় নাই। তারপরে ধীরে ধীরে দেখেন এই ছাত্র জনতা সবাই, বিরোধী দল, তারাও কত সংগ্রাম করছে, কত রক্ত ঝরছে, কত খুন গুম হয়ে গেছে। তারপরে আসলো একজন তত্ত্বাবধায়ক সরকার। এই সরকারের ব্যাপারে কিন্তু মোটামুটি যারা সুশীল বলেন আর যারা ভালো চিন্তার চেতনার এই দেশ নিয়ে ভাবেন, ব্যবসায়ী হইতে আরম্ভ করে সর্বস্তরের মানুষরা, তারা চাচ্ছেন যে একটু সময় দিতে, আমাদের চমৎকার একটা ডিসিপ্লিন ওয়েতে যাতে ভবিষ্যতের সব কাঠামোটা তৈরি করতে পারি আমরা, সেইভাবে এরপরে যারা গভর্নমেন্ট আসবে তারা যেন চালাতে পারে। কিন্তু এই 1.5 মাস 2 মাস গেল না, তার ভিতরে বিভিন্ন রকমের দাবি। গত 18 বছরের কোনো দাবি নাই, কোনো কথা নাই, যেইখানে গেছে সেইখানে এক আঙ্গুলের নির্দেশে সব শেষ হয়ে গেছে। আর এখন সম্পূর্ণ দাবি যেন এইখানে চলে আসছে। পাহাড়ে অঞ্চলে কেই করবেন, যেটা বাবুল ভাই বললেন, যে পাহাড়ি অঞ্চলের যারা মানে বাসিন্দা, তারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সম্পদ তারা তৈরি করতে পারবে। সেই বিজনেস হতে আরম্ভ করে, চাকরির যে হইতে আরম্ভ করে, সব কিছুতে নাই এমন কোনো দিক। কিন্তু একজন বাংলাদেশি বা বাঙালি, যাকে বলা হয় যে ওরা হলো বাঙালি জাতি, এদেরকে ওইখানে কোনো রকম কোনো কিছু করতে দিবেন না। সেইভাবে না ল্যান্ড কিনতে দিবেন, না কোনো প্রজেক্ট দিবেন, না কোনো ডেভেলপমেন্টের কাজ দিবেন, তাদের কোনো অংশগ্রহণই নেই। আমি দীর্ঘদিন ওই ট্যুরিজম নিয়েও কাজ করেছি। আমি ট্যুরিজম স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে ছিলাম, আমি ডাইরেক্টর ইনচার্জও ছিলাম, এফবিসিসিআইরও। এইগুলি নিয়ে যখন আমি কথা বলেছি যে এত অপার সম্ভাবনা এই হিল ট্রেকসগুলি, কাপ্তাই লেককে ঘিরে আমাদের দেশের কোটি কোটি ডলার সেখানে ইনভেস্টও করা যায়, সেভ করা যায়, বিদেশি বিনিয়োগকারীরা এখানে আসতে পারে, সেই রকম সুযোগ তৈরি করা যায়। আমি অনেকবার ভিজিট করেছি, সবগুলি ডিস্ট্রিক্টে ভিজিট, চমৎকার জলবিদ্যুৎ কেন্দ্র, এত চমৎকার এনভায়রনমেন্ট, সেইখানে কোনো বাঙালিরা যেতে পারবেন না, তারা কোনো ইনভেস্ট করতে পারবেন না। অথচ সেইখানে একেবারেই একটা অস্থির পরিবেশ তৈরি করে রেখেছে। আপনি ওইখানে যান, আপনাকে হয় বিডিআর দিতে হবে, না হলে পুলিশ দিতে হবে, না হলে আর্মি আপনাকে পাহারা দিয়ে সেখানে নিয়ে যাবে, এবং সন্ধ্যা নামার আগেই আপনাকে নিরাপদ আশ্রয় ফিরতে হবে। এটা কি স্বাধীন দেশ হতে পারে নাকি? কারা এগুলি করতেছে? যারা এই দেশকে কোনোভাবেই এগিয়ে যেতে দিতে চাচ্ছে না, যারা এই দেশকে কুক্ষিগত করে রাখতে চাচ্ছে, যারা গত 15-16 বছর এই দেশকে লুটপাট করে খাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে, তারা তো এখনও চাইবো না এই দেশ স্বাভাবিকভাবে থাকুক। আমরা মনে করি যে এই পাহাড়ি বলেন, সব আমাদের ভূখণ্ডের ভিতরে আমরা সবাই, তার ভাষার কিছু বৈচিত্র্য থাকতে পারে, তার ধর্মের ভিন্নতা থাকতে পারে, তার সংস্কৃতি কালচার যেটাকে বলি সেটারও ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা আলটিমেটলি সব এক। আপনি দেখেন যে ইন্ডিয়ার মতো দেশ, এত বড় দেশ, সেইখানে হিন্দি কথা বলে বিভিন্ন জায়গাতে, পশ্চিমবাংলায় তো বাংলাও কথা বলে, উড়িয়াতে উড়িষ্যা ভাষায় কথা বলে, বিভিন্ন জায়গা আছে, কিন্তু তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব আছে? সবাই তো ইন্ডিয়ান,
তাহলে আমাদের এই দেশে এতটুকু একটা জনসংখ্যার এই যে একটা পার্ট যেটা 10% বললেন, সেই 10%-এর ভিতরে কেন আমাদের ভিতরে এত টানাটানি, এত ভাগাভাগি? আমরা তো সবাইকে ইনভলভ করতেছি এই ডেভেলপমেন্টের, এই দেশকে গড়ার জন্য আমরা সবাইকে ইনভলভ করতে চাই, আমরা এগিয়ে যেতে চাই, কিন্তু এরা কোনোভাবেই কোনো বুঝতেছে না। ওই বললেন যে আনসার এসে ডিস্টার্ব করে, ওইখানে পুলিশের কিছু লোকজন ডিস্টার্ব করে, ওই জায়গাতে কিছু ওই যে ছাত্র পিটাপিটি করে, মারে, ওইখানে হঠাৎ করে তাদের রূপ পাল্টায় ফেলছে গিরগিটির মতো। আগে ছিল ছাত্রলীগ, এখন আবার সমন্বয় কমিটি হয়ে গেছে। এই যে যে বৈচিত্র্য, এদের যে চেঞ্জ, এই চেঞ্জগুলি আমাদেরকে উচিত সব মানুষগুলিকে, এই দেশের দেশপ্রেমিকরা আইডেন্টিফাই করে এইগুলি প্রতিরোধ করা, এবং ওদেরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না এই দেশকে যারা অস্থির করে তুলছে, এই অস্থিরতা যাতে কোনোভাবেই আর না করতে পারে, সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে খেয়াল রাখতে হবে। জি, আমরা মনে করি। ভাই আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ হেলালুদ্দিন, যেটি নিয়ে আলোচনা করেছিলাম, পার্বত্য 3 জেলা হঠাৎ করে এই অস্থিরতা তৈরি হয়েছে, অনেকে বলছেন এর পিছনে অনেক বড় ধরনের রাজনৈতিক কারণ আছে, আপনারও কি তাই মনে হয়? ধন্যবাদ আমার দুই সহ আলোচক বৃন্দকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসিটিভির দর্শকবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দকে। একটি দেশের সরকার পরিবর্তন হয়েছে, এটা সব দেশে যখন যখন রেজিমের পরিবর্তন হয়, সব জায়গায় একটু অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। 17 বৎসরের একটি স্বৈরাচারী সরকারকে 1 থেকে 1,500 মানুষের মৃত্যুর বিনিময়ে, রক্তের বিনিময়ে ছাত্র জনতার এই বিজয় অর্জিত হয়েছে। কম কথা নয়, কিন্তু 1 মাস সরকার, 1 থেকে 1.5 মাস হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। এই সরকারকে এত দ্রুত সবাই মেনে নেবে, আবার তারা 1-1.5 মাসে সব কিছু মানে স্থিতিশীলতায় নিয়ে আসবে, এরকম কোনো পরিস্থিতি বাংলাদেশে কখনোই ছিল না, বর্তমানেও নয়, আগামীতে হবে কিনা সন্দেহ আছে। আমি প্রথমেই আসছি যে আমাদের আজকের এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো, এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমাদেরকে আসতে হলো কেন? প্রতিবারই 91 সালে তো তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল, যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, এবং সেই নির্বাচন হয়েছেও, এবং সেই নির্বাচনে গণতান্ত্রিকভাবে সরকার নির্বাচিত হয়েছে। সেই নির্বাচনটি সারা বিশ্বে গ্রহণযোগ্যতাও পেয়েছে। তারপরে আমরা আবার কেন অন্য ট্র্যাকে চলে গেলাম? 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন আমাদেরকে কেন করতে হবে? আমরা যদি সেটা ধারাবাহিকতা রাখতাম তাহলে তো আর সমস্যা হতো না। সে ধারাবাহিকতা কিন্তু আসলো 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে, যখন বিরোধী দলগুলোর তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলো, সেই আন্দোলনে কিন্তু আবার 1996 সালের 12 জুন নির্বাচন হলো, সে আবার তত্ত্বাবধায়ক সরকার সৃষ্টি হলো। আবার এটাও সারা বিশ্বে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে, সবাই গণতান্ত্রিকভাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি নির্বাচিত হয়েছে। আবার 2001 সালে আবার তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ, বিএনপি বা 4 দলীয় জোট, এবং 4 দলীয় জোট সরকার গঠন করেছে। সেই নির্বাচনও সারা বিশ্বে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে। তার পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আবার কেন হট্টগোল লাগলো? 2001 সালে KM হাসানের বিচারপতিতে 2 বছর মেয়াদ বাড়ানোকে কেন্দ্র করে এই হট্টগোলটা শুরু হলো 2004 সালে। আমার মনে আছে যে আওয়ামী লীগ ডেডলাইন দিয়েছে 2004 সালে, যে এরপরে আর বিএনপি সরকার থাকতে পারবে না, কিন্তু আমরা তখন আওয়ামী লীগের সাথে একাত্মতা ঘোষণা করিনি। আমরা চেয়েছি যে বিএনপি সরকার, মানে যে সরকারই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করে ক্ষমতা আসছে, তাকে 5 বছর টিকিয়ে রাখতে হবে। আমরা কিন্তু সেই আন্দোলনে যোগ দেইনি। কিন্তু তার পরবর্তীতে দেখলেন আপনি, এই আন্দোলন করতে করতে দেশের অনেক ক্ষয়ক্ষতি, সম্পদ, মানুষ নিহত, অনেক আনস্টেবল হয়ে গেল পুরো দেশ। তারপরে 2007 সালে 111 আসলো। 111 আসার পরে সেটা 2 বছর তারা দেশে একটা স্থিতিশীল পরিবেশ এনে 2008 সালে ডিসেম্বরে একটি নির্বাচন দিল তত্ত্বাবধায়ক সরকার অধীনে। কত মর্মান্তিক ব্যাপার! তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচিত হয়ে আবার 2014 সালে আবার তত্ত্বাবধায়ক সরকার ছিল। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার হলো, তখন তো বিরোধী রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তীকালীন সরকারেরই দাবি ছিল। তাহলে আজকে যদি হতে পারে, তখন কেন হয়নি? আজকে 1 থেকে 1,500 ছাত্র জনতার মৃত্যুর পর
যদি একটি অন্তর্বর্তীকালীন সরকার এই দেশে প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে 2014 সালে কেন হয় নাই, 2013 সালে কেন হয় নাই? তাহলে 2013 সালে আবার যে সরকার আসলো সে একটা জোর করে নির্বাচন করে নিল, আবার 18 সালে আবার তাদের অধীনে একটা নির্বাচন দিল, আবার সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করলো। সেই অংশগ্রহণের মাধ্যমে আমরা কি দেখলাম? রাতে ভোট ডাকাতি হয়ে গেল। তারপরে বিএনপি সরকার আজকের যে বিএনপি নির্বাচনে বিএনপি সহ সকল রাজনৈতিক দল 18 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমরাও করেছি। তা সে করাতে বিএনপি হয়তো 6 আসন পাইছে, আমরা কত মনে হয় 26 আসন 22 আসন বা 30 আসন এরকম পেয়েছি। আমরাও সংসদে ছিলাম, বিএনপিও ছিল। জি। তো সেখানে সংসদ থেকে 4 বছর বিএনপি ছিল। আমার কথা হচ্ছে আবার 24 সালে এসে দেখেন, আবার 24 সালে একই কায়দায় নির্বাচন, সেখানে অনেক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, আমরা সহ অনেক দল নির্বাচনে অংশগ্রহণ করেছি। কারণ আমাদের মধ্যে আওয়ামী লীগ 6 ভাগে বিভক্ত করে দিয়েছে, আমাদেরকে বাধ্য করেছে। নাহলে আমরা নির্বাচনে না গেলে আমাদের দল থাকে না, প্রতীক থাকে না, এটা মহা বেকায়দা। আজকে যে পাহাড়ে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় ছোট্ট ঘটনা নিয়ে, একটি হুন্ডার কাহিনী নিয়ে, সেই হুন্ডার কাহিনী নিয়ে মামুন নামে খাগড়াছড়িতে একজনকে পিটিয়ে হত্যা করেছে। আজকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে কয়েকদিন আগে। কত মর্মান্তিক বিষয়, কত মর্মান্তিক এই বিষয়। যে দলের হোক, যেই হোক, মানুষ তো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ক্যান্টিনে ভাত খাওয়াইছে, বলছে যে ভাত খাওয়া যতক্ষণ চলবে ততক্ষণ তুমি বাঁচবা, ভাত যতক্ষণ খাইতে পারবা ততক্ষণ তুমি বাঁচবা, ভাত খাওয়া শেষ তোমাকে মারবো। পিটাইতে পিটাইতে এগুলি তারাই, যারা মারছে তারাই ভিডিও করে ছেড়েছে। আপনি কি সুস্থ থাকতে পেরেছেন? সুতরাং এটার পরিবর্তন হওয়া দরকার। আজকে যে খাগড়াছড়িতে বা পাহাড়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে, আমার কাছে আমাদের জাতীয় মহিলা পার্টির সভানেত্রী, সে ওখানকার, সে আমার কাছে মানে হঠাৎ রাতে 11টার সময়, ভাই আমাদেরকে তো অ্যাটাক করতেছে, ভাই আমার স্বামী অসুস্থ, আমি এখন কি করব, ভাই আমি এখন কি করব, মানে কি যে আহাজারি। কিন্তু আমরা যখন একটা সম্মেলন করতে গিয়েছিলাম রাঙ্গামাটিতে, তাদের কি আপ্যায়ন, বাঙালিকে পাহাড়িকে আমরা কিন্তু বুঝতে পারিনি, বরং তারা আমাদের প্রতি আরও বেশি আন্তরিক ছিল পাহাড়িরা, এবং ওরা কিন্তু যথেষ্ট ভদ্র। হ্যাঁ, তাদের মধ্যে সন্ত্রাসী থাকতে পারে, এটা তো সব জায়গায় আছে, কিন্তু আমাদের যে আতিথেয়তা করেছে, আমার হঠাৎ করে মনে হয়েছে আসার সময় এই মহিলাটা আমাদেরকে গাড়িতে পর্যন্ত তুলে দিয়েছে। সেই মহিলাটার যখন আত্মচিৎকার করতেছে বাঁচার জন্য, হোয়াট ক্যান আই ডু, রাতে 12টা 1টার সময়। আমরা তো এগুলি এক্সপেক্ট করি না, আমরা কখনো বাঙালি পাহাড়ি আলাদা করে দেখি না। তারা আমাদের কাছে আসলে আমরা সেইভাবে আপ্যায়ন করি, আমরা তাদের কাছে গেলে সেভাবে আপ্যায়ন করি। সুতরাং এখানে তৃতীয় পক্ষের ইন্ধন তো অবশ্যই আছে, তৃতীয় পক্ষের ইন্ধন অবশ্যই আছে। আমি তো বললাম যে 17 বছরের একটি দলকে তো আপনি খুব সহজে এগুলি শেষ করে দিতে পারবেন না। তৃতীয় পক্ষের ইন্ধন আছে, পাশের দেশেরও ইন্ধন থাকতে পারে। আমাদের ওখানে যারা আশ্রয় নিয়েছে গত জীবনে, যারা আশ্রয় নিয়েছে, তারা তো এখন আমি মনে করি যে এই যে যারা রোহিঙ্গা, এরা একসময় ইসরায়েল হয়ে যাবে, আপনি থামাতে পারবেন না। 10 লক্ষ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে, এই 10 লক্ষ এখন 40 লক্ষ গিয়ে পৌঁছেছে, যা তো নট এ ম্যাটার অফ। আপনি 40 লক্ষ মানুষ তো এত সহজ না, এরাই একসময় দেখবেন ইসরায়েল হয়ে গেছে। তা আমাদের মানবতা অনেক সময় আমাদের বন্ধু রাষ্ট্র বলেন আর আমাদের ভিতরগত রাষ্ট্রের লোকজন বলেন দুর্বলতা মনে করে, এবং দুর্বলতা মনে করে তারা কনস্পিরেসি করতে গিয়ে কিন্তু পুরো দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়, এবং এইটা বর্তমান সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হতেও পারে, যার কারণে 1 ফুটের সংঘর্ষে 50 জন আহত হয়েছে। তারপরে 144 দ্বারা জারি করার পরে কিছুটা শান্ত হয়েছে। আমার কাছে যেটা 1400 পর্যটক আটকা, যারা ঘুরতে গিয়েছে তাদের কি অবস্থা? অবরোধ চলছে, এবং এটা করোনার সময় এই পর্যটকদের কিন্তু একই অবস্থা হয়েছিল। তো এই কারণে ওখানে ওইটা পর্যটন এলাকা, এখানে বাইরের পর্যটকরা যায়, কিন্তু শুধু দেশের পর্যটকরা যায় না। তারা যখন এইসব পরিস্থিতির শিকার, তারা কি কখনো আপনার দেশে আসবে না। তারা নিরাপত্তাহীনতা ভোগ করলে বা নিরাপত্তাহীনতা যদি মনে করে, তা তো ওখানে যাবে না। তো এই কারণে ওইসব জায়গাগুলোকে আসলে নিরাপদ রাখা দরকার, ওইসব জায়গাগুলোকে স্পেশাল টেক কেয়ার করা দরকার, ওইসব জায়গাগুলোকে উন্নত করা দরকার, মানসিকতার উন্নত করা দরকার, ওদেরকে কাউন্সিলিং করা দরকার। বাঙালি হোক, পাহাড়ি হোক, আদিবাসী হোক, যেই হোক,
ওদেরকে কাউন্সিলিং করে একটা জায়গায় এনে একটা ভালো পরিবেশ সৃষ্টি করতে হবে। আর এটা কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবও চেষ্টা করছেন, জিয়াউর রহমান সাহেব আরও বেশি চেষ্টা করছেন, এরশাদ সাহেব আরও বেশি চেষ্টা করছেন। সেখানে অস্ত্র সমর্পণ করা হয়েছে, শান্তি বাহিনী গঠন করা হয়েছে, সেখানে অনেক কিছু করা হয়েছে, আর্মিদের ক্যাম্প করা হয়েছে। এখন ওখান থেকে অনেক জায়গা থেকে আর্মি ক্যাম্প কেন প্রত্যাহার করা হলো? এটা তো উচিত হয় না। জি, আমাদের আমরা একটা বিরতি নিতে চাই। সুতরাং পুনরায় যত জায়গায় ওখানে আর্মি ক্যাম্প ছিল, 200 কতগুলো যেন আর্মি ক্যাম্প ছিল, হ্যাঁ 238টা আর্মি ক্যাম্প ছিল, 238টি আরো বাড়ানো উচিত। হ্যাঁ 38 দুগুণের দরকার হলে আরো 400 করুক। আর্মি ক্যাম্প থাকা দরকার। শহীদুল ইসলাম বাবুল, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে হেলাল ভাই বলছিলেন যে গণপিটুনিতে কয়েকটি হত্যাকাণ্ডের কথা। আপনি জানেন যে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টি উঠে এসেছে। তার মধ্যে আপনার সবচেয়ে প্রিয় বিদ্যাপীঠ, যেখানে আপনি পড়ালেখা করেছেন এবং ছাত্র রাজনীতি করেছেন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটি এসেছে। আপনি বলেন এটির সাথে এটা আসলে কোনো শোনেন, আমি যেটা বলি, একটা হলো এই গভর্নমেন্ট আসছে একটা ভিন্ন বাস্তবতা, কিন্তু বাংলাদেশের মানে গোটা পুলিশ বাহিনী যারা আমাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে অ্যাক্ট করছে না ওইভাবে, পালিয়ে গেছে প্রথম, এবং এখন যেভাবে জোড়াতালি দিয়ে যেভাবে চালানো হচ্ছে, ইটস নট সাফিসিয়েন্ট। তো এই যে গণহত্যা, গণপিটুনি, এটা তো সবসময় বাংলাদেশে ছিল। দুর্ভাগ্যজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হত্যাকাণ্ডটা হয়েছে, বারবার আমার আবরার ফাহাদের হত্যাকাণ্ডের কথা, বিশ্বজিতের হত্যাকাণ্ডের কথা আমার মনে হয়েছে। এর চাইতে নিষ্ঠুরতা আমি জানি না আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিভাবে এত নিষ্ঠুর নির্মম হয়ে যেতে পারলো। তবে এটা যে একেবারে নতুন ঘটনা বা অভাবনীয়, মানে একেবারে আশ্চর্য হবার মতো ঘটনা, সেটা না। এটা হয়েছে কি, সুপ্রাচীন কাল থেকেই, ধরেন এই যে রোমান সম্রাট ছিল জুলিয়াস সিজার, তো তার বিশ্বস্ত বন্ধু ব্রুটাস এবং তার আমলা বা মন্ত্রী উজির নাজির মিলে সম্রাটকে হত্যা করলো। হত্যা করার ফলে প্রজারা গেল খেপে যাবার পরে যাকে যেখানে পায় ষড়যন্ত্র পারে বলে অনেক মানুষকে হত্যা করলো। তার মধ্যে একজন ভিল্লাই নামক একজন নিরীহ কবি ছিল, শুধুমাত্র নামের মিলের কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল অসংখ্য। তো এটা তো প্রাচীন আমল থেকেই এখানে রয়েছে। আপনার এখানে এই লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে আমরা দেখেছি, ভয়ঙ্কর বাস্তবতা। এই আপনার দেখেছি আমরা নারায়ণগঞ্জের সেব একেবারে নিরীহ মানুষ 7 খুন, এই ধরনের ঘটনা আমরা দেখেছি। বিশ্বজিতের ঘটনা দেখেছি, আবরার ফাহাদের ঘটনা দেখেছি। এই সমাজে, এই বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা এই ঘটনা কোনোভাবেই কাম্য না। জাহাঙ্গীরনগর আপনার বিশ্ববিদ্যালয়, সেখানেও একই ঘটনা, যেটা যদিও তিনি ছাত্রলীগ ছিলেন, তার অপকর্মের অনেক ঘটনা ছিল, কিন্তু কোনো কিছুই আপনাকে পিটিয়ে হত্যা বা বলা হচ্ছে যে মব জাস্টিস নামে একটা শব্দ, মবের আবার কি জাস্টিস আছে আমি জানি না। তারা কি সাক্ষ্য প্রমাণ নিজেরা সাক্ষ্য প্রমাণ তৈরি করে নিজেরাই নিজে পিটিয়ে হত্যা করে। এখানে নানান শ্রেণী পেশার মানুষ থাকে। এটা কোনোভাবেই কাম্য না এই সমাজে। আমি বলবো শুধু এই 2 জন না, তা আর এই গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা, ইভেন এই যৌথ বাহিনীর হাতে, সামরিক বাহিনীর হাতে 3-4 জন হেফাজতে মৃত্যু হয়েছে, কোনোটাই কাম্য না। আবার আপনি যদি চিন্তা করেন রাতারাতি আমরা কেন সভ্য হয়ে যাব না, আমরা বিপ্লব করে স্বাধীন হলাম নতুন করে 24 সালে, আমরা সব ভালো হয়ে যাব না কেন? এটা তো এই সমাজ বাস্তবতার অংশ, এটাও তো মেনে নিতে হবে। একদিনে একটা সমাজ সভ্য হয়ে যেতে পারে না, মানবিক হয়ে যেতে পারে না, কল্যাণ রাষ্ট্র হয়ে যেতে পারে না। তার জন্য একটা প্র্যাকটিস প্রয়োজন আছে, তার জন্য একটা চাপিয়ে দেওয়া মানে দৃষ্টান্তমূলক আইনের শাসন দৃশ্যমান হতে হয়, যেটা বিগত দিনে এই সমাজে ছিল না। আইন এক একজনের জন্য এক এক রকম ছিল, হ্যাঁ, সাধারণ মানুষের জন্য এখানে কোনো আইন ছিল না। তো হয়েছে অসংখ্য ঘটনা এরকম আমরা দেখেছি, কিন্তু এখন আমাদের প্রত্যাশাটা বেড়ে গেছে এই সরকারের কাছে যে আমরা বিপ্লব করে দেশ স্বাধীন করলাম, এত রক্ত দিয়ে দেশ স্বাধীন করলাম, এই দেশে কেন এগুলো হবে? এই চিন্তা যেমন করা যায়, আবার এটা মানে হঠাৎ করেই আপনি একেবারে আপনার ওই বাস্তবতা থেকে একটা নতুন বাস্তবতা, একটা কি চমৎকার পরিবেশের মধ্য দিয়ে আপনি পাবেন, সেটা আশা করাও বাতুলতা। তবে রাষ্ট্রকে, সরকারকে, আইনকে অ্যাক্ট করতে হবে। যেই অ্যাক্ট এই সমালোচনাটা আমি করবই এই সরকারের কাছে, যে সরকারের যা কিছু আছে সেটা নিয়ে এই যে হত্যাকাণ্ডগুলো, এটা নিয়ে একটা দৃষ্টান্তমূলক কোনো কিছু কিন্তু আমি দেখছি না। অবশ্যই সরকারকে এই জায়গাটায় কঠোর ভূমিকা পালন করতে হবে, অবশ্যই পালন করতে হবে। সেটা যদি না করতে পারেন আপনি, তাহলে এগুলো বন্ধ হবে না। তারপরে যে বন্ধ হয়ে যাবে এটা, কিন্তু সেটা কমে যাবে এবং ভার্চুয়ালি আস্তে আস্তে এটা কমবে। সেই জন্য সরকারকে অ্যাক্ট করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, এই হত্যাকাণ্ড আজকালকার দিনে সব পরিষ্কার, সমস্ত ভিডিও আছে আমার কাছে, নাম আছে, দেখতে পাচ্ছি, পরিষ্কার করে দেখা যাচ্ছে। খুব কঠিন না, যদিও গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই গ্রেপ্তার যেন কোনো আয় ওয়াশ না হয়।
কে সমন্বয়ক কে সমন্বয়ক না, কে আন্দোলনে ভূমিকা রেখেছে কে রাখেনি, সেই প্রশ্ন যেন সামনে না আসে। যারা খুনি, যারা নিষ্ঠুরতা প্রদর্শন করছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। এটাই হলো আমার মূল বক্তব্য। ছাত্র রাজনীতির কথা বলছিলাম, যেটি এটি কেন্দ্র করে শোনেন, ছাত্র রাজনীতি মাথা ব্যথা হলে আপনি মাথা কেটে ফেলতে পারেন না। এই দেশে ছাত্র রাজনীতির অনেক মহান অর্জন যেমন আছে, আবার অনেক নেতিবাচক উদাহরণ আছে, অনেক, অসংখ্য। কিন্তু ছাত্র রাজনীতি হলো নেতৃত্ব তৈরির কারখানা। আপনি এটা বন্ধ করে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিএ কে হত্যা করেছে, এর জন্য আপনি ছাত্র রাজনীতিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আছে, তাহলে কেন পিটিএ মানুষ হত্যা হলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কোনো অ্যাক্ট করছে, ছাত্রলীগ আছে, সে অর্থে নাই, তাহলে এখানে কেন মানুষ পিটিয়ে হত্যা করা হচ্ছে? এবং এই অজুহাতে আপনি কেন ছাত্র রাজনীতি বন্ধ করবেন? এটার সাথে কোনোভাবেই, তবে হ্যাঁ, ছাত্র রাজনীতিকে এই আওয়ামী লীগ 15 বছরের দানব দৈত্য তৈরি করেছিল, যে হেলমেট লীগ, চাপাতি লীগ, যে এই কি মাদক ব্যবসায়ী লীগ তৈরি করেছিল, এই রাজনীতি আমরা চাই না। কিন্তু এই অজুহাতে, লেজুর ভিত্তির অজুহাত, অমুক তমুক বলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের ছাত্র রাজনীতি আপনি বন্ধ করে দেবেন, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না এবং কোনো জাস্টিস না। তাহলে ছাত্র রাজনীতির অবর্তমানে আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শ্রেণীর কি এই আন্দোলনকারীরা বলবার চেষ্টা করছে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যত অন্যায় অপকর্মের হোতা, সেটা আপনি স্পেসিফিক ছাত্রলীগকে বলেন, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 400-র উপরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে নানানভাবে হলে থাকতে পারে নাই, এখনও ছাত্রদল নেতারা হলে উঠে না। কারণ ওই যে আপনি একটা নেতিবাচক, আমি তো সংঘাতে জড়াতে চাই না, সেই অর্থে যে শান্তির সাথে, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি শান্তিতে থাকে ভালো, কি শান্তিতে থাকলো? ছাত্রদল এক করছে না, অন্যান্য ছাত্র রাজনীতি এখানে ওই অর্থে নাই বর্তমানে, তাহলে এখানে কে পিটিয়ে মারলো? এর দায় কে নেবে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে বলবো যে আপনি যেই সিন্ডিকেট, সে আওয়ামী লীগের আমলের সিন্ডিকেট, এই সিন্ডিকেটের এই সিদ্ধান্ত আমরা মানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মানে না। অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে এবং পরিশীলিত ছাত্র রাজনীতির পক্ষে আপনি অবস্থান নেন, আমরাও সেটার পক্ষে সমর্থন দিব। সুজন বাবুল, আমি আপনার কাছে আবার আসবো। আনোয়ার ভাই, যেটি বাবুল ভাই বলছিলেন যে ছাত্র রাজনীতি বন্ধের পুরোপুরি যে সিদ্ধান্ত, সেটি আসলে ঠিক হবে না, সেটি মেনে নেওয়া কঠিন, কারণ রাজনীতিতে ছাত্রদের একটা বড় ভূমিকা থাকে সব সময়। এই কয়েকটি ঘটনার প্রেক্ষিতে কি এমন সিদ্ধান্তে আসা ঠিক হবে কিনা? ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কিছু কথা বলি, যেহেতু আমি ওই ইউনিভার্সিটিরই আমি একজন স্টুডেন্ট, যদিও আমি সায়েন্স ফ্যাকাল্টির, কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলি হলো বিশ্ববিদ্যালয়, অর্থ হলো শিক্ষার সর্বোচ্চ লেভেলের যে ইনস্টিটিউশন, সেইগুলি হলো বিশ্ববিদ্যালয়। সেখানে কি শিখে? ছাত্ররা শিখে হলো পৃথিবীর সর্বশেষ সভ্যতা, অতীত হইতে আরম্ভ করে বর্তমান এবং সর্বশেষ চিন্তা ভাবনাগুলিকে তাদের ব্রেনের মধ্যে ঢোকানো হয়, মানুষের জন্য, দেশের জন্য, সভ্যতার জন্য, কল্যাণের জন্য তাদেরকে ব্রেনের মধ্যে ঢোকানো হয়। আর সেইখানে কি হয়েছিল গত 16টি বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে? আমি যেহেতু স্টুডেন্ট, আমি এলাকায় যে যদি ওইখান দিয়ে যেতাম, তাহলে আমার ভিতরে একটা ভয় থাকতো যে আসলে এখানে কি হচ্ছে। আমি যদি বলি যে আমি এখানে এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, মনে হয় যে আমার উপরেই তেড়ে আসবে বা আমি অ্যাটাক হয়ে যাব কোনো না কোনোভাবে। তারা তো কিছুতেই কিছু মানত না। তো এইগুলি কি ছাত্র রাজনীতি? এইগুলি কি শিক্ষা দীক্ষা? যারাই দেশটাকে গড়বে তারাই হয়ে গেছিল ভয়ঙ্কর একটা সন্ত্রাসী বাহিনী। তারা হেলমেট বাহিনী বলেন, বিভিন্ন বাহিনী বলেন, এই গণরুম বলেন, বিভিন্ন জনকে পিটিয়ে পিটিয়ে মারা ওই সময় থেকে শুরু হয়েছিল। এক একজনের কালার দিয়ে দিত যে ও এই রাজনীতি করে, ও এটার সাথে কোনো কিছু দরকার নাই, অ্যাটাক করার দরকার, কোনো না কোনো একটা অজুহাত তাদেরকে এইভাবে তৈরি করত। তো সেইখানে এই যে ঢাকা ইউনিভার্সিটি হতে অন্যান্য ইউনিভার্সিটিগুলিতে এইটা ব্যাপকভাবে ছড়িয়ে গেছিল। দেখেন, আমি সার্ক চেম্বার অফ কমার্সেরও একজন ডাইরেক্টর ছিলাম। তো ওইখানে হোল সার্ক কান্ট্রি থেকে বিভিন্ন জন আসছিলেন, রাজনীতিবিদ হইতে আরম্ভ করে বুদ্ধিজীবীরা আসছিলেন। আমাদের এইখানে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে একটা সম্মেলন হইল কয়েকদিন যাবৎ। সেইখানে ওই আমাদের তুফাইল আহমেদ সাহেব তখন মন্ত্রী ছিলেন, বাণিজ্য মন্ত্রী, উনি কথা বলতেছেন। তা আমি বললাম যে দেখেন, আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমাদের থিওরিক্যালের পরে একটা প্র্যাকটিক্যাল করানো হয়। প্র্যাকটিক্যালটা হলো আমি থিওরিক্যাল কি করলাম সেটারই একটা বাস্তব রূপের জন্য কি কি করণীয় সেটা। এখন আপনি বলেন তো, পলিটিক্যাল সায়েন্স যারা পড়ে তারা কি প্র্যাকটিক্যালটা কি করবে? বাংলাদেশের সহ
যে সার্কভুক্ত কান্ট্রিতে যেই রাজনীতির চর্চা হয়, এটা দেখে কি কোনো কেউ সুস্থ রাজনীতি শিখতে পারবে? উনি এড়িয়ে গেলেন, অন্য কথায় চলে গেলেন। তো আমাদের এই যে বিশ্ববিদ্যালয়গুলি হইতে আরম্ভ করে যেইখানেই ছাত্র রাজনীতির ব্যাপারটা, এইগুলির জন্য সবচেয়ে বেশি দায়ী কারা? এই দুষ্ট রাজনীতির জন্য দায়ী। তারা এই ছাত্রদেরকে ভিন্ন পথে, মানে খারাপ পথে প্রভাবিত করছে, তারা ওই পথে চালাইছে। নাহলে ছাত্ররা তৈরি হবে, সেইখানে তারা ভালো রাজনীতি শিখবে, মানুষগুলিকে কেমনে সংগঠিত করা যায়, দেশ কীভাবে ডেভেলপ হয়, আমলাদেরকে কিভাবে চালানো যায়, এইগুলি তারা পলিসি মেকিং করবে, নতুন নতুন আইডিয়া দিবে, সেই পথে দেশ চলবে। কিন্তু আমাদের এখানে যখনই ছাত্র রাজনীতির কথা গত 16 বছরে আসছে, তখনই আমরা আতঙ্কগ্রস্ত হয়ে গেছি। এখন এই যে বন্ধ করার ব্যাপারে বললেন, বন্ধ কি সাধে বলে? সাধারণ মানুষগুলি দেখেন, আপনি সে বাবুল ভাই ছাত্র রাজনীতি করছে, উনি ছাত্র রাজনীতি করছে, আমি একসময় প্রথম দিকেই ওনাদেরও সিনিয়র, আমরা ছাত্র রাজনীতি করছি। কিন্তু সেই ছাত্র রাজনীতি কি আর এখন আছে? সেই ছাত্র রাজনীতি কেউ করতে পারে? ছাত্র দল তো নাই, গত 15 বছরে ছাত্র দল নাই, তারা এখনো আসতে পারে না, পরিচয় দিতে পারে না। এই যে সমাজের এত নেতিবাচক একটা ঘটনা ঘটে গেছে, ছাত্র মানেই হলো আতঙ্কগ্রস্ত। আমি আজকে স্পেশালি আমাদের অর্গানাইজেশনের একটা ব্যাপারে নিয়ে ওই মিটিং ছিল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। তার ভিতরে যেখানে গেছি বলে যে ওইটা নাম শুনলেই বলে ওই যে ভাতের হোটেলে গেছে, ভাতের হোটেলে। কেমন আমরা কি কাহিনী সারা দেশে ছড়িয়ে গেছে, ওইটার নাম বলার সাথে সাথেই নেতিবাচক, অর্থাৎ খারাপ অর্থে ব্যবহৃত হয়। ওইটার যে দায়িত্ব আছে সে আমাদের ছোট ভাই, আমাদের এলাকারই। তো ও বলতেছে, রেজা বলতেছে আনোয়ার ভাই ওই নামটা ওই রুমই আমরা উঠাই ফেলাইছি, যাতে আমরা আর এইগুলি মানুষের আতঙ্কগ্রস্ত না হয়। তাহলে বুঝেন যে কোথায় চলে গেছে। এখন ছাত্র রাজনীতির কথা বলে আপনি যদি হেলমেট বাহিনী, ওই গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী, খুনি বাহিনী এইগুলির সাথে কম্পেয়ার করেন, সেই ক্ষেত্রে তো এরা কখনো এই ছাত্ররা আসতে পারে না। যার জন্য আমি মনে করি আপনাদের সবারই, আমরা সবাই চাই ভালো রাজনীতি শিখে আসুক, কিন্তু ইমিডিয়েটলি এইগুলিকে সামাল দেওয়ার জন্য কিছুদিন হলো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এই কঠোর পদক্ষেপ নিয়ে তারপর সুস্থ রাজনীতিতে আসুক এবং নির্বাচন দিয়ে দেখ, সেইখানে ভালোভাবে ভালো কিছু করুক। এইগুলি শুধু ডাকসু না, সব জায়গাতেই, সব রকমের ইউনিভার্সিটি কলেজগুলিতেও আস্তে আস্তে ভালো ছেলেরা তৈরি হয়ে আসুক, এই দেশের পরিবর্তনের জন্য তারা ভালো চিন্তা ভাবনা করুক, এইটাই আমরা চাই। জি আনোয়ার ভাই, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ হেলাল উদ্দিন, আনোয়ার ভাই আপনার কথা বলেছেন যে আপনিও ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। আপনার কি মনে হয় যে ছাত্র রাজনীতির বা যে প্রত্যাশার সংস্কারের কথা আনোয়ার ভাই বললেন, সেটি আসলে বন্ধ করে দিয়ে সম্ভব? ছাত্র রাজনীতি 1987 সালে হুসাইন মাহমুদ এরশাদ বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তিনি নিজের ছাত্র সংগঠনটি নতুন বাংলা ছাত্র সমাজ বন্ধ করে দিয়ে, তখন কেউ সাড়া দেয়নি। তারপরেও যখন সাড়া দেয়নি, উনি কিন্তু কিছু মনে করেননি। উনি কিন্তু 1979 সালে, 89 সালে না 1979 সালে, সরি 89 সালে, 1989 সালে উনি ডাকসু নির্বাচন দিয়েছেন। 1 বছর পরে আবার 1990 সালের 6 জুন আবার আরেকটি ডাকসু নির্বাচন দিয়েছেন, এবং দুটি নির্বাচনে গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়েছে। এবং ওনার ছাত্র সংগঠন কিন্তু ছিল না, ওনার ছাত্র সংগঠন কিন্তু উনি বন্ধ করে দিয়েছিলেন। উনি তখন বলেছিলেন যে একজন কৃষকের ছেলে গ্রাম থেকে মেধাবী স্টুডেন্ট ঢাকায় আসে যখন, তখন তার বাবা ধান বিক্রি করে তার জন্য টাকা পাঠায়। সেই ছাত্রটির ভবিষ্যৎ যদি লাশ হয়ে বাড়ি ফিরে যায়, এর চেয়ে দুঃখজনক তো আর কিছু হতে পারে না। সুতরাং এই ছাত্র রাজনীতি দরকার নেই। কারণ তখন তো হলে হলে অস্ত্র ছিল, গোলাগুলি হইতো, মারামারি হইতো, লাশ হইতো, এরা প্রায় প্রতিদিনই হইতো। তো তিনি সেটা তখন অনুধাবন করেছিলেন। আপনার মনে আছে কিনা বুয়েটের সানি হত্যা মামলা 2001 সালে জোট সরকার ক্ষমতা আসার পরে, কি মেধাবী স্টুডেন্ট বুয়েটে যারা ভর্তি হয় তারা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মেধাবী ছাত্ররা বুয়েটে ভর্তি হয়। সেই সানি হত্যাও কিন্তু বুয়েটে হয়েছে। এই সরকার আমলে, গত সরকারের আমলে আবরার হত্যা, আবরারকে কীভাবে পিটিয়ে মেরেছে অমানবিকভাবে, শিবির বলে কীভাবে, মানে এটা মানে মানুষের
ধারণার বাইরে, আমাদের ধারণার বাইরে আবরারকে কীভাবে পিটিয়ে মেরেছে। ভাই বিশ্বজিতের কথা বললেন, বিশ্বজিৎ বারবার বলছে আমি হিন্দু, তার কথা কেউ শোনার প্রয়োজন মনে করছে না, তাকে অনবরত কোপাচ্ছে। একটি হিন্দু ছেলেকে শিবির তকমা দিয়ে তাকে স্পটে কোপায় কোপায় মেরেছে। এই দৃশ্য আপনি দেখে আপনি কি ঠিক থাকতে পারবেন? যার কারণে ছাত্র রাজনীতি লেজুরবৃত্তি হওয়া উচিত না। ছাত্র সংসদ দরকার, কারণ 91-91 পর থেকে বিগত 28 বছর ছাত্র সংসদ নির্বাচন কিন্তু না, একবার হয়েছে, নুরু হইল এটা। আর আমি 28 বছরের কথা বলছি, নুরু গিয়া হইল 29 বছরে, 28 বছর। যার কারণে এই নেতৃত্বের কিন্তু এখন সংকট, রাজনৈতিক নেতৃত্বের কিন্তু সংকট এই কারণেই কিন্তু যে 28 বছর ছাত্র রাজনীতি থেকে নেতৃত্ব সৃষ্টি হয়ে আসে নাই। কিন্তু আমান ভাই, খোকন ভাইরা রাষ্ট্র পরিচালনা করার বা ওনারা মন্ত্রী হয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, ওনারা কিন্তু ছাত্র রাজনীতির থেকে এসেছেন। মাহমুদুর রহমান মান্না ভাই, এরকম অনেকেই আছেন, নাম বলতে আক্তার ভাই, অনেকেই আছেন, ওনারা কিন্তু ছাত্র রাজনীতি থেকে, হ্যাঁ তোফায়েল ভাই, ওনারা কিন্তু রব ভাই, ওনারা কিন্তু ছাত্র রাজনীতি থেকে উঠে আসছেন, উঠে এসে কিন্তু জাতীয় রাজনীতিতে একটা ভালো দেশের জন্য অবদান রাখার চেষ্টা করেছেন বা রেখেছেন। সুতরাং ছাত্র রাজনীতির থেকে কিন্তু নেতা সৃষ্টি হয়। সুতরাং নেতা সৃষ্টি হইলে এটা ছাত্র রাজনীতি লেজুর ভিত্তি হইলে হবে না। আজকালকার ছাত্র রাজনীতি হচ্ছেন দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এটা সকল রাজনীতির, এরা মানে আমি স্পেসিফিক নাম বলবো না, সকল। আমাদের সময় রাজনীতি, ছাত্র রাজনীতিটা এরকম ছিল না। আমাদের সময় আমরা পাঞ্জাবি গায়ে দিতাম, পায়জামা পরতাম, ছাত্রদের কাছে যাইতাম, ছাত্ররা আমাদেরকে সমীহ করতো, সম্মান করতো, সম্মানের চোখে দেখতো। আজকে তো ছাত্ররা নেতাকে চোখ রাঙিয়ে কথা বলে, আজকে কোমরে পিস্তল নিয়ে কথা বলে, কথা না শুনলে নেতাকে গুলি করে দেয়। সেই সম্মানবোধ আজকে আর নেই। এই সম্মানবোধ না থাকার কারণেই, ছাত্রদের মধ্যে সম্মানবোধ না থাকার কারণে সমাজে নষ্টের দিকে চলে যাচ্ছে। আমি আজকে দেখছি যে প্রাইমারি স্কুলের ছাত্ররা হেডমাস্টারকে পদত্যাগ করাচ্ছে, আনএক্সপেক্টেড টু মি ফ্রম ইউর সাইড। আমরা তাদের থেকে এগুলো আশা করি না। আজকে হাই স্কুলের ছাত্ররা একসাথে হেডমাস্টারকে পদত্যাগ করাচ্ছে, আর হেডমাস্টার যখন আসতেছে শুনছি আমরা এই জড়সড় হয়ে টেবিলে বসে থাকতাম, আজকে ডিসিরা পদত্যাগ করছে। এটা কেন হচ্ছে জানেন? রাজনীতি নষ্টের কারণে। রাজনীতিবিদরা রাজনীতির জায়গায়, শিক্ষার জায়গায় রাজনীতি নিয়ে ঢুকিয়ে দিয়েছে। আজকে শিক্ষকরাও রাজনীতি, ছাত্র রাজনীতি বন্ধের আগে শিক্ষক রাজনীতি বন্ধ করা দরকার। শিক্ষকরাও আজকে রাজনীতির সাথে জড়িত হয়ে গিয়েছে। শিক্ষকরাও আজকে ছাত্রদেরকে ভয় পায়। কেন ভয় পায়? কারণ ওই ছাত্রদেরকে শিক্ষকরা ব্যবহার করা শুরু করেছে। শিক্ষকরা ছাত্রদেরকে শিক্ষক রাজনীতিতে ব্যবহার করার কারণেই কিন্তু আজকে ছাত্র রাজনীতি বন্ধের কথা উঠছে। কিন্তু হুট করে ছাত্র রাজনীতি বন্ধের কথা বলবেন, এর পেছনে অনেক কারণ আছে। হুসাইন মাহমুদ এরশাদ যখন 27 সালে বন্ধ করে দিয়েছে, উনি কিন্তু অনেক যুক্তি দেখিয়েছেন, কিন্তু তখন যদি বন্ধ হয়ে যেত আজকে সানি কিন্তু হত্যা হতো না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি হিসেব করেন, আপনি 90 সালে পরে ছাত্র রাজনীতি না থাকতে পারে, সংসদ নির্বাচন না থাকতে পারে, কিন্তু 90 পরে হুসাইন মাহমুদ এরশাদ ক্ষমতা হস্তান্তরের পরে 28 বছর আপনি হিসেব করে দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কতগুলো ছাত্র, মেধাবী ছাত্রকে পিটিয়ে মেরেছে বা হত্যাকাণ্ড হয়েছে। শহীদুল ইসলাম বাবুল ভাই, আজকের গণমাধ্যমের একটি বড় খবর, ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার 3000 টন। আসলে খবরটা প্রথমে জানা গিয়েছিল যে ভারতে আর কোনো ইলিশই আমরা দেব না। শোনেন, হ্যাঁ ওইটা বলছি আমি, তার আগে 30 সেকেন্ড ছাত্ররাজনীতি করে শেষ করে দিই। শোনেন, দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমরটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। ওই যে উনি যে বললেন, এই যে আমাদের রাজনীতির প্রোডাক্ট, রাজনীতি ছাড়া তো দেশ সমাজ চলবে না। যারা বিরাজনীতির চিন্তা করে তারা ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে। এটা অন-11-এর প্রচেষ্টা বলে অনেকে মনে করছেন। হ্যাঁ, এই 15 বছরের ছাত্র রাজনীতির সাথে যদি গোটা ছাত্র রাজনীতিকে আপনি মিশিয়ে ফেলেন তাহলে হবে না। এই ছাত্র রাজনীতি, এই যে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে কিভাবে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন করা যায়, মেধাবী নেতৃত্ব সৃষ্টি করা যায়, সেই জায়গাটা আপনি বন্ধ করে দিতে পারেন না কোনোভাবেই। এই বিষয়ে আমার বক্তব্য এটাই। এখন ইলিশের যে বিষয়টা, গুরুত্বপূর্ণ বিষয়, গতকাল দেখলাম অমিত শাহ, বিজেপির প্রেসিডেন্ট, উনি বলছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করব। হ্যাঁ, একদিকে ওনার বক্তব্য, আবার অন্যদিকে এক গ্রুপকে, এক নেত্রীকে নিয়ে জামাই আদরে একটা গ্রুপকে এবং বইয়ের মতো আদর করে তারা লালন পালন করছেন ওইখানে। আবার এই কথা বলছেন অনুপ্রবেশকারী, স্ববিরোধী বক্তব্য, তাদের ভূমিকা। একদিকে ওনারা হুমকি দিচ্ছেন, অন্যদিকে আমি 3000 টন ইলিশ পাঠাচ্ছি। কয়দিন আগেই বলছেন না, ইলিশ আমরা পাঠাবো না। সরকারের মধ্যে যে এই যে কি বলে ডাবল স্ট্যান্ডার্ড বা এক সময় ফ্লেক্সিবিলিটি,
এটা কোনোভাবেই কাম্য না। আপনি ইলিশ পাঠান, ঠিক আছে, পাঠাতে পারেন, রপ্তানিও করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কার কাছে রপ্তানি করছেন? বিনিময়ে আপনি কি পাচ্ছেন? বিনিময়ে আপনি আমার পার্বত্য অঞ্চলকে আনস্টেবল করবার জন্যে ষড়যন্ত্র করছেন, আর আপনাকে আমি ইলিশ পাঠিয়ে একতরফা প্রেমের প্রস্তাব দিচ্ছি। বিষয়টা কি এরকম? আপনি মানে এই কি পররাষ্ট্রনীতি? এটা আমার বোধগম্য না, এই পররাষ্ট্রনীতি এই সরকারের। আমি বলবো যে এটা স্পষ্টত নতজান পররাষ্ট্রনীতি। আমার বাংলাদেশের এই যে 1500-1400 কতজন মানুষ শহীদ হলো, এই পররাষ্ট্রনীতির বিপক্ষেই তো এরা আত্মদান করলো। তাহলে তাদের যে আকাঙ্ক্ষা, স্বপ্ন, সেটা কোথায় যাবে আপনি বলেন? সেই জন্যে আমি যেটা বলবো যে অবশ্যই আপনি ভারতে ইলিশ পাঠাবেন। এই সরকার আসবার পরে 2টা সীমান্তে তারা হত্যা বন্ধ করেছে আমাদের এখানে। তারপরে কি বলে, এই যে পানি কোনো সমাধান তারা করেছে? উল্টো তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, পিটিয়ে সোজা করে, পা ঝুলিয়ে সোজা করবেন। অত্যন্তপূর্ণ বক্তব্য। দুনিয়ার কোনো রাজনৈতিক নেতার ভাষা এত বড় মানে কি বলবো, মানে অধ্যত্বপূর্ণ হয়, এটা আমার বোধগম্য নয়। একমাত্র ওই ডোনাল্ড ট্রাম্পের সাথেই তুলনা করা যাইতে পারে, পাগলটার সাথে। সেজন্য আমরা বলবো যে আপনারা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে, বাংলাদেশের মর্যাদা রক্ষা করে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্বাধীন দেশ হিসেবে যে নতজানু পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতিকে পদদলিত করে আমরা একটি স্বাধীন পররাষ্ট্রনীতি চাই, আমরা বন্ধুত্ব চাই, কিন্তু সেটা একতরফা না। আবারও বলছি যে ভারতের সাথে আমরা বন্ধুত্ব চাই, তাদের সাথে শত্রুতা চাই না, কিন্তু মর্যাদার ভিত্তিতে সেটা হতে হবে। আমরা ইলিশ দিব, বিনিময়ে তোমার বন্ধুত্ব বা তোমার কি বলে শান্তি, সহমর্মিতা, সহযোগিতা, প্রতিবেশী সুলভ, সেটাই আমরা চাই। শহীদ ইসলাম বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। আনোয়ার হোসেন আনোয়ার ভাই, বাংলাদেশের ইলিশ ভারতে যাচ্ছে, ইলিশ রাজনীতি কিনা? কূটনীতি। হ্যাঁ, ধন্যবাদ। এটা অ্যাকচুয়ালি ইলিশটা দেখেন পদ্মা নদীর মাছ। পদ্মা নদীর মূল ধারাটা চলে আসছে হিমালয় মাউন্টেন থেকে। হিমালয় মাউন্টেনের বিশাল বিশাল সেই বিভিন্ন এলাকা থেকে যখন পানিগুলি গড়িয়ে আসে, তখন সেই পানিগুলির সাথে কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে। আপনি জানেন যে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মাছদের ভিতরে একটা হলো স্যালমন ফিশ। এই স্যালমন ফিশ হলো নর্থ গোলার্ধে থাকে। ওইখানে মাউন্টেন এলাকা থেকে পানিগুলি নামে আটলান্টিক, স্পেশালি আটলান্টিক থেকে ওই মাছগুলি উঠে যায় উপরের দিকে। যত উঠে তত সে হৃষ্টপুষ্ট হয়, তত তার স্বাদ বাড়ে। ইলিশ মাছ আমরা যখন ছোট ছিলাম, আমার বাড়ি পদ্মার পাড়ে, একেবারে পদ্মার কাছে। আমার বাড়ির ছাদের উপরে এখন উঠলো, 3 তলায় উঠলে পদ্মা নদী দেখা যায়। সেই সময়ের যে ইলিশ, যারা বাংলাদেশের পুরানো মানুষ আছে, সেই ইলিশ আর এখনকার ইলিশ এক আছে? আপনি পানি বন্ধ করে রাখছেন, পানি দেন না, আমাদের এখানে ইলিশ মাছ খাইতে চান। আপনার ইলিশ মাছ তো হৃষ্টপুষ্ট করেন, পানি ছেড়ে দেন। এই দেশে ইলিশ মাছও বাড়ুক, এই দেশের কৃষি পণ্য সেইগুলি চাষ করার মতো আমাদের এখানে এগ্রিকালচার ডেভেলপ হোক। আপনি যদি অখণ্ড ভারতের কথা আমরা বলি, যদি কালচারের কথা বলি, সব কিছু যদি আপনারা মানেন যে হ্যাঁ পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, টোটালি সাবকন্টিনেন্সি আপনারা আমরা একই রকম, তাহলে আমাদের কেন সুখেই মারছেন? আবার বন্যা দিয়ে আপনি পানি দিয়ে মারতেছেন, অথচ সেই সময় মতো স্বাভাবিক চলাচলটা আপনি কখনো এইগুলি চান নাই। তো এই যার জন্য আমরা মনে করি যে এইটাকে তাদেরও বোঝানো উচিত, আমাদের শক্ত অবস্থান নিতে হবে। পররাষ্ট্রনীতির কথা বললেন ভাই, আপনি আসছেন ইন্টেরিয়র গভর্নমেন্ট, আপনার এত পররাষ্ট্রনীতি, আপনার ভয় কি আছে? ভবিষ্যতে ইলেকশনে দাঁড়াবেন আপনি, আপনি এখনো স্ট্রং হন না কেন? স্ট্রং হইয়া পররাষ্ট্রনীতি আপনারা দেখাই দেন, যাহা আপনার এই সমস্ত কথা আমাদের কিছু হবে না। ওই যে অমিত শাহ কি বলছে, জুলাই মারবেন, জুলাই তো মারছেনি, ওই ইসেকে কি যেন যে বর্ডারে কাটা তারের বেড়ায় ফেলানিকে ঝুলাইছেন না, কতজনরে ঝুলাইছেন? আপনার শক্তিমত্তা আছে, ওইগুলি ঝুলাই দেন। পৃথিবীতে কোনোদিনও যারা জাতীয়তাবোধ আছে, জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে, তাদেরকে কোনোদিনও পৃথিবীর কেউ ঝুলাইতে পারে না। আপনার একটা উদাহরণ বারে আমি দিচ্ছি, সেটা হলো যে আমেরিকা সারা পৃথিবীর ভিতরে এত সুপার পাওয়ার, সে তার নাকের ডগায় বসে আছে কিউবা, শুধুমাত্র জাতীয়তাবোধের জন্য তাদেরকে কিচ্ছু করতে পারতেছে না। এখন আমরা গত 16 বছরে আমাদের তো সব কিছু ঢেলে দিছি, এমন কথা বলছি যে আমার চাওয়ার অভ্যাস নাই, আমার দিবার অভ্যাস। আপনি কি পরিমাণ কি জায়গাতে দিচ্ছেন, আর এই দেশের মানুষগুলিকে আপনি বুভুক্ষ রাখছেন, এই দেশের মানুষগুলিকে সেই রকম কোনো সুযোগ দেন নাই, যার জন্য অমিত শাহরা আজকে বড় বড় কথা বলতে পারে। আমাদের এই দেশটা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, এত বড় একটা সেনাবাহিনীর বিরুদ্ধে তো করছে। আপনারা তো সুযোগ নিয়েছেন এই দেশটা স্বাধীন করার জন্য, কিন্তু আপনারা তো মনে প্রাণে
এই দেশের মানুষের জন্য চান নাই। চেয়েছেন আপনারা, এখন অ্যানালাইসিস হয়, চেয়েছেন আপনারা সেপারেট করে আপনার যে শক্তি, পাকিস্তানের শক্তিকে গুলিকে সেপারেট করে দেওয়ার জন্য, কিন্তু এই দেশের মানুষ চাইছে পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে। আমরা স্বাধীনভাবে এই দেশ স্বাধীনতা অর্জন করছি, কিন্তু আপনি আবার কেন এখন এসে আমাদের উপরে এই রকম নিগ্রহ করেন, এই রকম চাপ সৃষ্টি করেন? আপনি ইলিশ মাছ নেন, যত ইচ্ছা নেন, পানি ছাড়েন, এই দেশ উৎপাদন হোক, এই দেশের ইলিশ মোটা তাজা হোক, 2 কেজি 2.5 কেজি তেল আলা ইলিশ হোক, আপনারাও খান আমরাও খাই, কিন্তু আপনি দিবেন না এইগুলি, আর আপনি আমাদের উপরে এত কিছু বলবেন, এইগুলি তো হবে না। তো আমরা ছোট সময় দেখছি, শোনেন, ছোট সময় আমাদের গ্রামে দুর্গাপূজা হইতো, দেখছি আমরা দল বেঁধে সেই দুর্গাপূজার মণ্ডপে যেতাম, সেইখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ ছিল না। আমাদের স্কুলে ওয়াজ হইতো, এখনো মিলাদ যায় হইতো, আমাদের এলাকায়। সেইখানে কোনো ভেদাভেদ ছিল না। গত এখনো নাই, 15 এখনো নাই ভেদাভেদ। গত 15 বছরে, 15-16 বছরে আপনারা খুব মানে ট্যাকফুলি এইগুলিকে ধর্ম নিয়ে ব্যবসা করছেন। এদের আমাদের ভিতরে একজনের সাথে আর একজন লাগিয়ে দিয়েছেন, ডিভাইডেড করছেন। এইগুলি আপনাদের এই যে দুষ্ট রাজনীতির, এইগুলিতে এই দুষ্ট রাজনীতি বন্ধ করতে হবে। এই দেশের জনগণ জাগছে, ছাত্র জনতা, ব্যবসায়ী, আমলা যা বলেন সবাই জাগছে। এই দেশে আমাদের শান্তি প্রতিষ্ঠা করতে হবে। সেই শান্তির জন্য দরকার হলে আমরা সাংঘাতিক রকমভাবে এই সমস্ত দুষ্টদেরকে প্রতিরোধ করে তুলব। জি, আনোয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আনোয়ার ভাই, হাতে সময় নেই, আলোচনা শেষ করব। মোহাম্মদ হেলালুদ্দিন, ইলিশ নিয়ে কথা হচ্ছিল, যেটি বললেন যে ইলিশ পানি ছাড়েন, আপনি যত পারেন ইলিশ নেন, যেটি আনোয়ার ভাই বললেন। ইলিশ তো মজাদার মাছ এবং এটা একটা এক্সট্রাঅর্ডিনারি ফিশ, এটা সবাই জানি আমরা। তো আমাদের ইলিশ এটা শুধু বঙ্গীয় বদ্বীপ এই উপকূলেই এটি পাওয়া যায়। আমাদের ইলিশ প্রতি বছর উৎপাদন হয় প্রায় 5,30,000 টন। উপদেষ্টারা সিদ্ধান্ত নিয়েছেন 3,000 টন দেবেন। রপ্তানি করবেন। কাউকে ইলিশ দিতে আমাদের কোনো কিছু দিতেই আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু প্রতিবেশীকে, আপনি প্রতিবেশী বাড়ির সাথে যদি সুসম্পর্ক থাকে তাহলে আপনি তরকারি রান্না করেও দিতে পারেন। সম্পর্কটার উপরে অনেক কিছু নির্ভর করে, সম্পর্কের উপরে নির্ভর করবে যে আমরা তাদেরকে কি দেব, তাদের থেকে কি আনবো। এটা বিগত জীবনও হয়েছে, এটা 1971 সালও হয়েছে। তারপরে তারা আমাদের সাথে কিছু কিছু জায়গায় বৈষম্যমূলক আচরণও করেছে। তো তারপরও আমাদের পররাষ্ট্র নীতিটা মানতে চাই আমরা, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটা আমাদের পররাষ্ট্র নীতি আছে। যার কারণে আমরা এখন তাদের সাথে সম্পর্কটা কীরকম রাখবো, যেমন তারা কিন্তু এখন আমাদের স্বৈরাচারী সরকারকে, যে সরকারের পতন হয়েছে তাকে আশ্রয় দিয়েছে। তো তিনি সেখান থেকে বসে অনেক কিছু আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই পারেন, এটা আমরা মনে করতে পারি, মনে করাটা স্বাভাবিক। আর আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে এমনভাবে করা উচিত যে এটা আর পরবর্তীতে 53 মানে 54 বছর চলতেছে, আমরা আর এই অরাজকতা দেখতে চাই না। এই যে বিষয়টা নিয়ে আমরা একটা জায়গায় যেতে চাই, এটা যেন এই তত্ত্বাবধায়ক সরকারটি যেন এখন আর কোনো কেউ পুনরায় করার পরে যেন কেউ আর এটা কোনো পরিবর্তন ঘটাইতে না পারে। একদম কেউ মুখ দিয়ে বের করলো তার যেন মৃত্যুদণ্ড হয়, এরকম একটি আইন করা দরকার। কারণ প্রতিবারে আমরা সবসময় তত্ত্বাবধায়ক সরকার আসার পরে কিন্তু দেশটা একটা স্টেবলে গিয়েছিল, সবাই লাইনে দাঁড়ায় ভোট দিতে পেরেছে, কিন্তু আজকে কিন্তু 17 বছর কিন্তু ইয়াং জেনারেশন ভোট দিতে পারে না। যারা ভোটার হয়েছে তারাও ভোট দিতে পারে না, কিন্তু নতুন ভোটার হয়েছে তারা তো ভোট দিতেই পারে না। সুতরাং এই তত্ত্বাবধায়ক সরকার আইনটা এমন কঠিন করে করা উচিত যেটা যে পরবর্তীতে যদি এটা কেউ পরিবর্তন করার চেষ্টা করেন, মুখ দিয়ে বেরও করেন, তার জন্য সরাসরি মৃত্যুদণ্ড হয়। এই আইনটা বলবৎ রাখা উচিত। তারপরে আমি আপনাকে আরেকটা কথা বলি যে ছাত্র রাজনীতির যে প্রসঙ্গটি আপনি তুলেছেন, আপনি আপনি ছাত্র রাজনীতি করেছেন, কিন্তু আপনার ছাত্র রাজনীতির সময়টি কীরকম গিয়েছে? আপনার ছাত্র রাজনীতির সময়টি কিন্তু অত্যন্ত সম্মানজনকভাবে গিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আগে হলে সিট দেওয়ার আগেই বলে ছাত্র রাজনীতি তার দলীয় রাজনীতি ঢুকতে হবে। ওবায়দুল কাদের সাহেব ছাত্রনেতাদেরকে 15ই জুলাই যখন বলেছে যে এই ছাত্রলীগের নেতারাই এই আন্দোলন দমানোর জন্য যথেষ্ট, তার পরদিন থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে গিয়েছে। 16 তারিখ থেকে লাশ পড়া শুরু হয়েছে, 16 তারিখে 7 জন লাশ পড়েছে, 16 তারিখ থেকে এই রংপুর থেকে লাশ পড়া শুরু হয়েছে। সুতরাং আজকে ছাত্র রাজনীতি না থাকলে কিন্তু ওবায়দুল কাদের সাহেব এই কথা বলতে পারতেন না। আজকে ওবায়দুল কাদের সাহেবদের মতো লোকরাই
ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছেন। তারা কিন্তু ছাত্র রাজনীতি করে এসেছেন, কিন্তু তিনি ছাত্র রাজনীতি করে কিন্তু একটি বড় দলের দায়িত্ব 3-3বার পেয়েছেন, তারপর ওনার শিক্ষা হয় নাই কিন্তু। কারণ শকুন অনেক পাখির উপরে থাকে, নজর নিচের দিকে থাকে, মরা গরু খোঁজে। আর চাতক পাখির তৃষ্ণা পেলে চাতক পাখি নিচে বসে হা করে থাকে উপরের দিকে, কখন এক ফোঁটা স্বচ্ছ জল তার মুখে এসে হেলাল ভাই আলোচনা সুতরাং শেষ করতে চাই। ওবায়দুল কাদেররা চাতক পাখি হইতে পারে নাই, আজীবন শকুন রয়ে গেছে, যার জন্য আজকে দেশ এবং জাতির এই অবস্থা। মোহাম্মদ হেলালুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করব। শহীদুল ইসলাম বাবুল এবং আনোয়ার হোসেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।